আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। অর্থনীতি চাপে থাকায় বাজেটের লক্ষ্য অর্জন কঠিন, সিপিডির মূল্যায়ন। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা প্রায় অসম্ভব। দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই, জামায়াতের বাজেট প্রক্রিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথকেই অনুসরণ করছে বিএনপি। কর ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের দামে, লিটারে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। মোটা চালের মূল্য বস্তায় 100 টাকা বাড়তি। কুষ্টিয়া সীমান্তে শিশুসহ 12 জনকে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। শুরুতেই বাজেট প্রসঙ্গ। অর্থনীতির সব সূচক চাপে থাকায় নতুন বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজস্ব আহরণ সহ বেশ কিছু লক্ষ্যমাত্রা আরও বাস্তবসম্মত হওয়া জরুরি বলেও জানায় সংস্থাটি। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট প্রতিক্রিয়ায় এসব কথা জানায় সিপিডি। এ সময় বাজেটের সুফল পেতে প্রাতিষ্ঠানিক সংস্কারের তাগিদ দেন সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে বরাবরের মতো সংবাদ সম্মেলন আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। তুলে ধরা হয় বাজেটের সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা দিক। সিপিডির গবেষণা কর্মকর্তারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি, অর্থনীতির প্রবৃদ্ধির ধীরগতি, রাজস্ব আর জ্বালানি সংকট পরিস্থিতির মাঝেই বিশাল আকারের বাজেট দিয়েছে সরকার। এতে বড় আকাঙ্ক্ষার প্রতিফলন থাকলেও বাস্তবায়ন করা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য। বিশেষ করে জিডিপি 6.5% অর্জন ও মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য অর্জন করা কঠিন হবে। বেসলাইন যেটা তারা ঠিক করেছেন 2025-26, যেটার উপরে ভিত্তি করে প্রবৃদ্ধিটা আসবে সব জায়গায়, সেটা সম্পদ আহরণের কথা বলি, সেটা আমাদের বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। বাজেটে জমি ও ভবন কেনার ক্ষেত্রে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে। এটা কর ন্যায্যতাকে বৈষম্যের মুখে ফেলবে। বাড়বে কর বৈষম্য। বাজেটে বৈদেশিক ঋণ নেওয়ার ক্ষেত্রে সতর্ক হওয়ার পরামর্শ সিপিডির। বাজেটটার আকার নিয়ে যেটাই বলি না কেন, বা আকার নিয়ে কোনো চিন্তার কিংবা আলোচনার কোনো অবকাশ থাকা উচিত না। মূল বিষয়টা হচ্ছে যে কিভাবে কতখানি বাস্তবায়ন হলো, আমাদের যে ধারাবাহিকভাবে বাস্তবায়নের দুর্বলতা সেটা কতখানি কাটিয়ে উঠতে পারলাম। কারণ বাস্তবায়ন না হলে এই যে লক্ষ্য খাতওয়ারি লক্ষ্যমাত্রাগুলি দেওয়া হয়েছে সেই লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে না। বর্তমান সরকার তারা বলছে যে তাদের শাসনের 18 মাসের মধ্যেই তারা 1 কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে, যেটা কিনা একটা বিরাট আকাঙ্ক্ষা। এই কর্মসংস্থানটা সৃষ্টি করতে হলে বিনিয়োগটা হবে। বিনিয়োগটা কোথা থেকে হবে? বিনিয়োগ সম্পর্কিত সমস্যা আমরা বলেছি ইতিমধ্যেই, যে ঋণের প্রাপ্যতা কিংবা ঋণের সুদের হার এবং কতগুলো স্ট্রাকচারাল সমস্যা, কাঠামোগত সমস্যা অনেক দিন থেকে রয়েছে, অবকাঠামোগত বিষয়ে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়লেই হবে না, জোর দিতে হবে যথাযথ তদারকিতে। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই উল্লেখ করেছেন জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে বাজেট প্রণয়ন না হওয়ার কারণে দুর্নীতি এবং লুটপাটের সুযোগ করে দেয়া হয়েছে। বিএনপি ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথকে অনুসরণ করছে বলেও অভিযোগ করেন। সকালে কেন্দ্রীয় কার্যালয়ে জামাতের আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ায় দলটির সেক্রেটারি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। রাজধানীতে কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ইতিহাসের সবচেয়ে বড় ঘাটতির এই বাজেটে দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা অনুপস্থিত। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগ বটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে।
এটার কারণেই আমার মনে হয় যে সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে যাচ্ছে না। তিনি বলেন সরকারের ব্যাংক ঋণ নির্ভরশীলতার ফলে বেসরকারি খাত ক্ষতিগ্রস্ত হবে। উচ্চাভিলাষী এই বাজেটের অর্থ সংস্থান করতে গিয়ে সরকারকে অতিমাত্রায় ঋণ নির্ভরতার পরিকল্পনা করতে হয়েছে, অথচ বাংলাদেশ ইতিমধ্যেই মাত্রাতিরিক্ত ঋণের বোঝায় জর্জরিত। দেশীয় উৎস বিশেষত ব্যাংকিং খাত থেকে অতিরিক্ত ঋণ গ্রহণের ফলে দেশের আভ্যন্তরীণ বিনিয়োগ স্থবির হয়ে পড়বে, যা কর্মসংস্থান সৃষ্টির পথে অন্তরায় হবে। প্রস্তাবিত বাজেট সংশোধন করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের দাবি জানান মিয়া গোলাম পরোয়ার। টাকার অঙ্ক আর মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। প্রস্তাবিত বাজেটে দাম কমতে পারে চাল, ডাল, তেল, শিশু খাদ্য, শাল, পোল্ট্রি খাদ্য, ওষুধ, কম্পিউটার সহ বেশ কিছু পণ্যের। কমার তালিকায় আরও রয়েছে জীবন রক্ষাকারী ওষুধ, হার্টের রিং, কিডনি, ডায়ালাইসিস ফিল্টার, এসি, ফ্রিজ ও স্বর্ণ। দাম বাড়বে সিগারেট, তামাকজাত পণ্য, নির্মাণ সামগ্রী ও বিলাসী পণ্যের। বাজেটে কোনো পণ্যের কর বাড়ার খবর আসার সাথে সাথেই বেড়ে যায় সে পণ্যের দাম, অথচ কর ছাড়ের ঘোষণার পরেও দাম কমেনি নিত্যপণ্যের। এবারে বাজেটে চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ নিত্যপণ্যের আমদানিতে সরকার কর ছাড় দিলেও তার প্রভাব পড়েনি বাজারে। উল্টো লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে 5 টাকা, আর মোটা চাল বস্তা প্রতি 100 টাকা বেড়ে গেছে। এতে ক্ষোভ জানান ছুটির দিনে বাজার করতে আসা ক্রেতারা। ঈদের পরে বাজারটা বাড়তে, এখন বর্তমানে গত সপ্তাহে এই সপ্তাহ আরো বাড়ছে। মাল দিতেছে অ্যাভেলেবেল, বলছে তাহলে সরকার বাজার দিচ্ছে আপনার, দেখলাম নিত্য প্রয়োজনীয় জিনিস, তারপরে মশলা, এগুলোর দাম কমাবে। বাজেটে নিত্যপণ্যের দাম স্মরণীয় রাখার জন্য সবকিছু ভ্যাট কমাই দিচ্ছে। এরপরেও আসলে একটা সিন্ডিকেট আছে এখানে যারা এটা কারসাজি করে আর কি। সবজির দাম ঠিক মতোই আছে। যদি সরকার এমনভাবে যদি সব মানে পণ্যের যদি তারা নজরদারি রাখে, আমার মনে হয় যে জনগণ স্বস্তিতে থাকতে পারবে। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশু সহ 12 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। তবে বিজিবি ও স্থানীয় জনসাধারণের তৎপরতার সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই 12 জন সীমান্তের শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন। ভোরে দৌলতপুর উপজেলার চকবিল গাতুয়া প্রাকপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় শূন্যরেখায় অবস্থানকারীরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন। তারা চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা ও খুলনা জেলার বাসিন্দা। তবে উদ্ভূত পরিস্থিতি শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে BSF এর সাথে পতাকা বৈঠকের চেষ্টা চলছে বলে জানিয়েছে বিজিবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে তারই উত্তরাধিকারী তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশকে বিশ্বের বুকে আবার সম্মানসূচক অবস্থানে নিতে চায় বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনায় মঈন খান গতকালের বাজেট প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমানের বাজেটের সুফলে বাংলাদেশ তখনও অর্থনৈতিকভাবে মাথা তুলে দাঁড়ায়। তারেক রহমানের নেতৃত্বে এবারও তার পুনরাবৃত্তি হবে বলে আশা করেন তিনি। বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সড়ক পথে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করেন তিনি। এ সময় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন কুমার তুলসী দাস তাকে বরণ করে নেন। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি চিফ অব প্রোটোকল অফিসার আরিফ মাহমুদ উপস্থিত থেকে নবনিযুক্ত হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট পরিচালক শামীম হোসেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ, ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা আলী প্রমুখ। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং বাংলা ভাষা ও সংস্কৃতি সম্পর্কে গভীর ধারণার কারণে তাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে পাঠিয়েছে ভারত সরকার। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ।
বগুড়া শহর সারা দেশে সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএনপি সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার একটি বহুমাত্রিক আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিমানবন্দরকে কেন্দ্র করে পাইলট ট্রেনিং সেন্টার, আন্তর্জাতিক মানের শিক্ষা প্রতিষ্ঠান, কার্গো সুবিধা, যুদ্ধ বিমান পরিচালনার অবকাঠামো এবং একটি বিমান ঘাঁটি স্থাপনের পরিকল্পনাও রয়েছে। এবার আন্তর্জাতিক সংবাদ। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। স্থানীয় সময় শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রসিকিউটরদের অভিযোগ, 2024 সালে সামরিক আইন তথা মার্শাল ল জারির জন্য অজুহাত তৈরি করতে তিনি উত্তর কোরিয়ার ড্রোন অভিযান চালিয়েছিলেন। এসব ড্রোন থেকে অপপ্রচার চালানো হয়েছিল। এ ঘটনায় 2024 সালে দুই দেশের মধ্যে ব্যাপকভাবে সামরিক উত্তেজনা দেখা দেয়। প্রসিকিউটররা মামলাটিকে ইউনের 30 বছরের কারাদণ্ড চেয়েছিলেন। তাদের দাবি, ড্রোন ব্যবহার করে কৃত্রিমভাবে যুদ্ধাবস্থার পরিস্থিতি সৃষ্টির চেষ্টার ফলে জাতীয় নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নিজের বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছে ইউন। এবার খেলার খবর। তেরো বছর পর আবারও সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরছেন হোসে মরিনহো। 3 বছরের চুক্তিতে পুনরায় রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন পর্তুগিজ এই কোচ। এর আগে বেনফিকার কোচ ছিলেন তিনি। পর্তুগিজ ক্লাব থেকে তাকে ছাড়াতে রিয়ালের খরচ হয় 1,50,00,000 ইউরো। 13 জুলাই থেকে প্রি সিজনের দায়িত্ব নেবেন তিনি। 2010 থেকে 2013 পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন হোসে মরিনহো। সেবার স্প্যানিশ জায়ান্টদের হয়ে জিতেছিলেন লা লিগার শিরোপা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। অর্থনীতি চাপে থাকায় বাজেটের লক্ষ্য অর্জন কঠিন, সিপিডির মূল্যায়ন। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনা প্রায় অসম্ভব। দুর্নীতিমুক্ত স্বনির্ভর বাংলাদেশ গড়ার রূপরেখা নেই জামাতের বাজেট প্রক্রিয়া। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পথকেই অনুসরণ করছে বিএনপি। কর ছাড়ের প্রভাব নেই নিত্যপণ্যের দামে। লিটারে 5 টাকা বেশিতে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। মোটা চালের মূল্য বস্তায় 100 টাকা বাড়তি। কুষ্টিয়া সীমান্তে শিশুসহ 12 জনকে বিএসএফ এর পুশিংয়ের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।